শুরু করছি আজকের গল্প সীমান্ত রেখা। তাহলে শোনা যাক। আকশাকে ওর শাশুড়ি সাবধানে ধরে নিয়ে এসে পুনরায় টেবিলে বসিয়ে দিলেন। আকশার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, এক রাতেই চোখ বসে গেছে পুরো। ভীষণ ক্লান্ত দেখাচ্ছে ওকে। ঋতু বেগমের কথার সূত্র ধরে আপাতত কেউ কোনো প্রশ্ন বা জবাবদিহিতা চাইলেন না। এহসানুল হক তার স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, বৌমাকে খাইয়ে দাইয়ে ঘরে পাঠিয়ে দাও, ওর একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন। শরীরের হালত তো খুবই খারাপ মনে হচ্ছে। ঈশা বেগম নিজ হাতে আকশাকে খাইয়ে দিলেন। খাওয়া শেষ হলে ওকে উঠিয়ে ধরে ঘর অবধি দিয়ে আসলেন। যাওয়ার সময় আকশা তাকে বলল, ঘরে দরজাটা টেনে দিয়ে যেতে। ঈশা বেগম তাই করলেন। ক্লান্ত শরীরে কখন যে ঘুমিয়ে পড়েছিল সেই খেয়াল ছিল না আকশার। ঘুম ভাঙল অতিরিক্ত ঠান্ডার কারণে। আধো ঘুমো চোখ মেলে দেখল ফ্যান চলছে বেশ পাওয়ারে। এদিকে আবার ওর গায়ে কম্বলও টেনে রাখা। আচ্ছা, দীর্ঘ সময় নিয়ে মস্তিষ্কে চাপ প্রয়োগ করে অবশেষে মনে করতে পারল কাজটা আসলে ওরই। শাশুড়ি চলে যাওয়ার পর ফুল স্পিডে ফ্যান চালিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়েছিল। বেশ আরামই ঠেকেছিল এমন পরিবেশে, কিন্তু ঘুমানোর বেশ কিছুক্ষণ পরে এই আরামটা সাজা হয়ে দাঁড়িয়েছে। অতিরিক্ত ঠান্ডার কারণে অসুস্থতা আরও দ্বিমাত্রিকতায় বেড়েছে। আকশা কম্পমান শরীরে শরীরে সর্বোচ্চ জোর খাটিয়ে উঠে গিয়ে ফ্যানের পাওয়ার কিছুটা কমিয়ে দিয়ে আসলো। একেবারে কমালো না, সম্পূর্ণ কমিয়ে দিলে ওর আবার অস্বস্তি হবে। পুনরায় বিছানায় এসে কম্বল জড়িয়ে হাঁটুতে মুখ ঠেকিয়ে বসলো। এই ঘরে একটা দেওয়াল ঘড়ি আছে, সফেদ রঙের ঘড়িটা, দারুণ কারুকার্য শোভিত। অবশ্য হওয়ারই কথা, ঘরটাকে আর দেখতে হবে না। জনাব মেজবা ইফতেখারের শৌখিন লোক। মাথার চুল হতে শুরু করে নিজ ঘরের প্রতিটা কোণা সব পরিপাটি করে রাখতে পছন্দ করে। মেজবার কথা মাথায় আসতেই আকশার খেয়াল হলো লোকটা এখনো বাড়ি ফেরেনি। সেই দুপুরে যে খাবার টেবিল থেকে উঠে তড়িঘড়ি করে ঘরে গিয়ে তৈরি হয়ে বাইরে বের হলো, তারপর থেকে আর দেখা সাক্ষাৎই নেই। লোকটা গেল কোথায়? কারোর সাথে দেখা করতে? হয়তো বন্ধু বান্ধবদের নিয়েই কোথাও আড্ডা দিচ্ছে, কিন্তু কিভাবে পারছে এই কাজ করতে? এদিকে বউটা তার ঘরে অসুস্থ হয়ে পড়ে আছে, আর সে সেই ভর দুপুরে বাইরে বেরিয়ে এখনো এই সন্ধ্যা নাগাদও ফিরছে না। এতটুকুও কি বিবেকে বাঁধছে না তার? অবশ্য বাঁধবেই বা কিভাবে? আকশা যে তার নামমাত্র বউ, শুধু কাবিন নামাতেই স্বাক্ষর রয়েছে, তার হৃদয় তো আর জায়গা করে নিতে পারেনি। অবশ্য সে আশাও করে না আকশা, কিন্তু এই দীর্ঘ সময়ের একসাথে থাকার বিনিময়ে কি এতটুকু প্রাপ্য নয় আকশার? মনকে স্থির করতে পারে না ও, পারে না কোনো বুঝ দিতে। চোখ হতে অবাধ্য অশ্রুকণা গড়িয়ে পড়ে গাল গলাবে। গরম সেই অশ্রু, জ্বরের তাপে এও যেন উত্তপ্ত হয়ে গেছে। আকশা মোছে না, গালেই শুকিয়ে যেতে দেয়। এই অশ্রুকণার যতক্ষণ স্থায়িত্ব হবে ততক্ষণ ওকে মনে করিয়ে দেবে ও ওর স্বামীর কাছে কতটা উপেক্ষিত। মেজবা বাসায় ফিরল ঠিক মাগরিবের আজানের কিছু সময় পরে। ফিরল বেশ তাড়াহুড়ো করেই, যেন কোনো জরুরি কাজ রয়েছে বাড়িতে। বাইকটা বাইরের ছাউনিতে গাড়ির পাশে রেখেই দ্রুত খোলা কেচে গেটের ভেতরে ঢুকে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসলো। ঈশা বেগম ড্রয়িং রুমেই ছিলেন, ঘর ঝাড়ু দিচ্ছিলেন। মেজবাকে এমন হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকতে দেখে ঝাড়ু রেখে এগিয়ে আসলেন। ছেলের ঘেমেনে একাকার অবস্থা। দ্রুত গিয়ে ডাইনিং থেকে এক গ্লাস পানি এনে মেজবার হাতে দিলেন। মেজবা দাঁড়িয়ে ঢকঢক করে পানি খেতেই ঈশা বেগম অস্থির হয়ে বললেন, বসে খাও আব্বা, বিষম লাগবে তো। বসার টাইম নেই মামুনি। মেজবা বাকি পানিটুকু শেষ করে গ্লাসটা মায়ের হাতে দিল। গ্লাস রেখে পুনরায় ফিরে এসে ঈশা বেগম জিজ্ঞাসা করলেন, এত তাড়া কিসের আব্বা, কি হয়েছে? মামুনি, ওকে আমি হাসপাতালে নিয়ে যেতে চাইছি। ঈশা বেগম ওকে শব্দটার অর্থ বুঝলেন। আকশার কথাই বুঝিয়েছে তার ছেলে। ছেলের কথা শুনে মনে জড়ো হওয়া দ্বিধাদ্বন্দ্ব এক প্রকার কাটিয়ে শান্ত স্বরে জিজ্ঞাসা করলেন, তোমার ফুপু যে এই কথাটা বলল সেটার সত্যতা যাচাই করতে? জি। মেজবা যেন বুঝতে পারেনি মায়ের প্রশ্ন, এই জন্য পাল্টা প্রশ্ন করল। ছেলের সামনে এসব কথাবার্তা সরাসরি বলা যায় না, এই জন্য ঈশা বেগম ঘুরিয়ে পেঁচিয়ে বললেন, ফার্মেসি থেকে দরকারি জিনিস আসলে বাসায় বসে টেস্ট করা যেত। বৌমার শরীরটা এমনিতেই তো ভালো না, এই অবস্থায় হসপিটাল অবধি যেতে পারবে কিনা সন্দেহান।
মেজবা বিষম খেতে গিয়েও জোর প্রচেষ্টায় নিজেকে আটকালো। এরপর স্থির হয়ে নম্রভাবে বলল, এসব কিছু নয় মামুনি, ফুপুর মন করা কথা। মূলত তোমার বৌমার গতকাল রাত থেকে খুব জ্বর। তুমি যেটা ভাবছো সেটা না। রাতে মেডিসিন নিয়েছিলাম, তবু জ্বর কমেনি, বরং বেড়েছে। আর সাথে বমি তো হচ্ছেই। এটা স্বাভাবিক নয় মামুনি, তাই হসপিটালে নিতে যাচ্ছি। ঈশা বেগম সরাসরি কখনো নাতি নাতনির ইচ্ছা পোষণ না করলেও আজ ঋতু বেগমের কথায় কিছুটা আশ্বাস পেয়েছিলেন। চোখে মুখে একটা অন্যরকম উজ্জ্বলতা বলা চলে, খুশির ঝলক দেখা গিয়েছিল। ছেলের কথা শুনে মুখ কিঞ্চিত মলিন হলো এবার, তবে সেটা মেজবাকে বুঝতে দিলেন না। ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে বললেন, ঠিক আছে, যাও ওকে ডাক্তার দেখিয়ে আনো। হসপিটাল থেকে জেমি আপুদের বাসায় যাব, ফিরতে দেরি হতে পারে। আচ্ছা আব্বা, চাবি একটা নিয়ে রাখো তোমার কাছে, রাত করে ফিরলে ওই চাবি দিয়ে দরজা খুলো। বাসার একটা চাবি নিয়ে নিজ ঘরের দিকে পা বাড়ালো মেজবা। আকশা দীর্ঘ ঘণ্টাখানেক হাঁটুতে মুখ ঠেকিয়ে একপাশে ফিরে একইভাবে চোখ বুজে বসেছিল। দরজা খোলার শব্দে তড়িৎ ঘাড় ঘুরিয়ে বিপরীত পাশে ঘুরে দরজার দিকে তাকালো। মেজবা ঘরে ঢুকেই ওকে এক পলক দেখে ওয়ার্ড্রবের দিকে এগোতে এগোতে আকশাকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, জ্বর কমেছে? কোনো জবাব এলো না বিছানার উপরে বসে পাথর দৃষ্টিতে তাকিয়ে থাকা মেয়েটির দিক হতে। ও এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে মেজবাকে, চোখের পলকও ফেলছে না। মেজবা জবাব না পেয়েও কিছু মনে করলো না, স্বাভাবিকভাবেই নিল। পুনরায় জিজ্ঞাসা করলো, জ্বর কত, চেক করেছো? আবারও কোনো জবাব আসলো না আকশার নিকট হতে। মেজবা ওয়ার্ড্রব থেকে একটা অব্যবহৃত নতুন শার্ট এনে বিছানার উপর রেখে গায়ের ঘাম ভেজা শার্টের বোতাম খুলতে খুলতে উদ্বিগ্ন গলায় বলল, জ্বরটা চেক করে নিতে সাইড টেবিলেই তো মেডিসিন বক্সে থার্মোমিটার রাখা ছিল, তোমার উঠতেও হতো না, হাত বাড়ালেই পেয়ে যেতে। মেজবা কথাটুকু বলেই গায়ের শার্টটা খুলে নতুন শার্ট পরে সাইড টেবিল থেকে থার্মোমিটার নিয়ে বলল, দেখি দেখি, আমি চেক করছি। কথাটা বলেই বিছানায় সামনের দিকে এক ধ্যানে তাকিয়ে বসে থাকা আকশার দিকে এগোতেই এক ঝটকায় ওর হাতটা টেনে সরিয়ে দিল আকশা। আকস্মিক এহেন কাণ্ডে মেজবা অপ্রস্তুত হলো। আশ্চর্য হয়ে আকশার দিকে ভ্রু কুচকে তাকিয়ে এবার খেয়াল করলো মেয়েটার চোখ টলমল করছে। জ্বরের কারণে হবে বোধহয়। মেজবা শান্ত গলায় বলল, জিদ করো না আকশা, আমাকে চেক করতে দাও, বের হতে হবে আবার, লেট হয়ে যাচ্ছে। মেজবার মুখ থেকে কথাটা বের হওয়া মাত্র আকশা বসা থেকে উঠে মেজবার সামনে দাঁড়িয়ে আচমকা এক ধাক্কা দিল ওকে। ধাক্কায় মেজবা সামান্য পিছু সরল, খুব বেশি নয়। ও কিছু বলার আগেই আকশা বলে উঠল, লেট হয়ে যাচ্ছে খুব, তাই না? তো এখনো আছেন কেন এখানে? কি কারণে? জ্বরের মাত্রা চেক করার জন্য? কোনো প্রয়োজন নেই, সারাদিন শেষে এসে এমন শো অফ করতে হবে না। আসতে পারেন আপনি, আপনার হেল্প, এই লোক দেখানো টেক কেয়ার আমার লাগবে না। আকশা তুমি বুঝতে। মেজবাকে পুরো কথা শেষ করতে দিল না আকশা। এগিয়ে গিয়ে সমানে এক নাগাড়ে ধাক্কা দিতে দিতে বলল, আমি কি, আপনার বাইরে যেতে হবে না? আমার জন্য লেট হচ্ছে তো। কেন করছেন এসব? কেন এই লোক দেখানো কাজ দেখাচ্ছেন যে আমার প্রতি আপনার কতটা খেয়াল? অথচ দুপুরে যখন আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, তখন আপনি একবারও আমার দিকে ফিরেও দেখলেন না, জানতে চাইলেন না আমার কি অবস্থা। ড্যাং ড্যাং করে চলে গেলেন বন্ধুদের সাথে আড্ডা দিতে। আকশা আরেকটা ধাক্কা দেওয়ার আগেই মেজবা ওর দুই হাত মুঠোতে শক্ত করে চেপে ধরল। শক্ত গলায় বলল, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আকশা, অসুস্থ তুমি, এখনো অন্তত বেয়াদবি কমাও। আর ড্যাং ড্যাং এসব, এসব কেমন ভাষা? কার কাছ থেকে শিখেছ? এরপর এমন ডিসগাস্টিং ওয়ার্ড শুনলে মুখ স্টিচ করে দেব। আকশা ঠোঁট চেপে গায়ে জোর খাটিয়ে হাত সরিয়ে নেওয়ার যথাসাধ্য চেষ্টা করলো, তবে সম্ভব হলো না। হাতের জোর খাটাতে না পেরে পায়ের জোরে মেজবার পায়ে লাথি দিতে লাগলো অনবরত। বিরক্ত হয়ে ওর পিঠ বুকের সাথে ঠেকিয়ে শক্ত করে চেপে জড়িয়ে ধরে রাখলো মেজবা, যেন আর নড়াচড়া করতে না পারে। তবু আকশা থামল না, মাথা দিয়ে ধাক্কা দিতে লাগলো মেজবার বুকে। মেজবা দাঁতে দাঁত পিষে ওর মাথা চেপে ধরলো বুকের সাথে। টুকটাক নড়াচড়া অদ্যপান্ত পা থেকে মাথা অবধি স্ক্যান করে বলল, জ্বর হলেও মরিচের ঝাঁঝ তো কমেনি দেখি। আকশা এই কথার বিপরীতে কোনো জবাব না দিয়ে মনের ভেতরে জমা হওয়া কথাগুলো এক নাগাড়েই বলে ফেলল, একটা মেয়ে, আপনি ঘরের বউ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে,
অথচ আপনি ভর দুপুরে নিজের ভেতরকার সব মনুষ্যত্ব বিবেকবোধকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে ফেলে বাইরে চলে গেলেন আড্ডা দিতে, আর ফিরলেন এখন। আবার নাকি যাবেন? এতটা কেয়ারলেস আপনি হন কিভাবে মেজবা? হ্যাঁ, আপনার সাথে আমার ভালোবাসাবাসি সম্পর্ক নেই, তারপর একটা বিড়ালের সাথেও তো কমপক্ষে 1 সপ্তাহ থাকলেও তার প্রতি মায়া জন্মে যায়। সেখানে আমি তো একটা জলজ্যান্ত মানুষ। আমার জন্য কি আপনার একটুও মায়া হয় না? আকশা এতক্ষণ জেদ দেখালেও, কঠিন মুখ করে থাকলেও কথাগুলো বলতে বলতে ওর গলা ধরে গেল। শেষ পর্যন্ত কেঁদেই ফেলল। মেজবা ওর কথার মাঝখানে এতক্ষণ কিচ্ছু বলেনি, চুপচাপ মনোযোগ দিয়ে শুনছিল আর ভাবছিল, এই পাগল মেয়ে এতটুকু সময়ে কত কি ভেবে বসে আছে। মেজবা ওকে একটানে সামনে মুখোমুখি নিয়ে আসলো। উত্তপ্ত কোমর জড়িয়ে ধরে খোলা চুল পেছনে সরিয়ে দিয়ে কানের কাছে মুখ এগোলো। আকশার জ্বরে কম্পমান শরীরে বাড়ন্ত হার্টবিট আরও জোরে বেড়ে গেল। টিপ টিপ শব্দ মেজবা শুনতে পেল। পেঁচেল হাসল। আকশার কান এবং গালের মধ্যবর্তী অংশে টুমুকে মৃদু হেসে বলল, মায়া হয় কিনা জানি না, তবে সেই দুপুর থেকে রোদে পুড়ে ওয়েটিংয়ে থেকে বহু কষ্টে তোমার জন্য ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলাম, শুধুমাত্র তোমার জন্য জান। জান? আকশা চমকে উঠল। এই শোনো না প্লিজ, তোমরা প্রতিদিন গল্প শুনেই চলে যাও, একটা সাবস্ক্রাইব করে যাও না।